বিদ্যুৎ মন্ত্রী যদি বলেন যে বিদ্যুতের সমস্যা নেই, তাহলে পশ্চিমবাংলার মানুষের মনে হবে আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেও বোধহয় হুকিং করে বিদ্যুৎ যায়। একজন স্কুল ছাত্রীকে গুলি করে মেরে তৃণমূল নিজের ইনিংস শুরু করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ইনিংস শুরু করেছিলেন। এমনি সাধারণ মানুষ কোনো একটা স্পেসিফিক দাবিতে, কোথাও কোনো রাস্তা তৈরি হচ্ছে না অনেকদিন ধরে, কোথাও বিদ্যুতের সমস্যা, কোথাও পানীয় জলের সমস্যা, এই দাবিতেও যদি মানুষ এখন রাস্তা অবরোধ করে, পুলিশ শিখে গেছে অবরোধ দেখলেই হচ্ছে গুলি চালিয়ে দাও, এরা গুলি চালিয়ে দিচ্ছে। তৃণমূলের কাছে খেলনা, যার বুকে গুলিটা লাগে তার কাছে ওটা মৃত্যু। ছুরি নিয়ে 4টে লেবু লঙ্কা পালং শাক বিক্রি করার জন্য ওখানে তৃণমূলকে এবং পুলিশকে তোলা দিতে হয়। তার মানে আপনি খালি তৃণমূলকে ভোট দিচ্ছেন না, আপনি কিন্তু তৃণমূলকে তোলাও দিচ্ছেন বিভিন্ন ফর্মে, কখনো সবজির দামের মধ্যে দিয়ে, কখনো বিদ্যুতের বিলের দামের মধ্যে দিয়ে। সামনে যদি খালি তৃণমূলের গুন্ডা থাকে, আমাদের 5 মিনিট লাগবে না ওদেরকে বুঝে নিতে। এই সব কিছু করেছে পুলিশ, সরকারি অফিসার। এদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা সম্পর্ক স্থাপন করে ফেলেছেন যে ভাই তুমি আমাদের দেখবে, আমি তোমাদের দেখবো। কোনো তৃণমূল ছাত্র পরিষদ নেতার হাতে বই খাতা দেখা যাচ্ছে, পেন দেখা যাচ্ছে, পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখা যাচ্ছে, ইমিডিয়েটলি তাকে তৃণমূল ছাত্র পরিষদ থেকে রাস্ট্রিকেট করে দেওয়া উচিত। এটা মমতা ব্যানার্জির নামের কলঙ্ক। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলে যে করুণা হয়। একসময় উনি বলতেন গর্ব করে, আমি গুন্ডা কন্ট্রোল করি, এখন দেখা যাচ্ছে গুন্ডারা ওনাকে কন্ট্রোল করেন। তৃণমূলের সমস্যা কি জানেন? তৃণমূলের সর্বাঙ্গে কালি লেগে আছে এবং ওরা চেষ্টা করছে আশেপাশে যাকে পাবে জড়িয়ে ধরতে, যে তার গায়ে একটু কালি লাগে। কোনো একটা জায়গায় যদি কোনো লোক বেআইনি কাজ করে, তাহলে একমাত্র একটা দল করলে পুলিশ তাকে বেআইনি কাজে সাহায্য করে। দলটার নাম তৃণমূল কংগ্রেস। বাংলাদেশের ছাত্র আন্দোলনের আজ কলকাতাতে মূলত বাম ছাত্র সংগঠনের তরফ থেকে আজকে ধুন্ধুমার পরিস্থিতি সম্পূর্ণ কলকাতা ঘিরে। কি বলবো বিষয় নিয়ে? আমিও দেখলাম কিছু ছাত্র সংগঠন করেছে। বাংলাদেশে যেটা হচ্ছে তো দুর্ভাগ্যজনক তো বটেই। সেটাকে নিয়ে তো মানে আমরা যখন অন্য যে কোনো দেশেই এমন কোনো ঘটনা যেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বা এরকম কোনো ঘটনা হয়েছে, চিরকালই কলকাতার বিশেষ করে ছাত্র সমাজ তাদের রেসপন্ড করেছে। যা হচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক, অত্যন্ত যন্ত্রণায়। এতজন ছাত্রের এরমভাবে প্রাণ চলে গেল। কিন্তু যাই হোক, আমরা চাই যে বাংলাদেশের পরিস্থিতি দ্রুত আবার স্বাভাবিক হোক। নিশ্চয়ই আমরা এটাও আশা করব যে এই ধরনের কোনো আনরেস্টের সুযোগ মৌলবাদী শক্তি নিতে পারবে না, কারণ বাংলাদেশে আমরা জানি যে মৌলবাদী শক্তিরা অত্যন্ত সক্রিয়। আবার এটাও ঘটনা যে মৌলবাদী শক্তিরা সুযোগ নিয়ে নিতে পারে এই অজুহাতে ছাত্রদের যে দাবির যে ন্যায্যতা আছে বা তার যে যৌক্তিকতা আছে, সেটাকেও কখনো উড়িয়ে দেওয়া যায় না যদি তার মধ্যে কোনো যৌক্তিকতা থেকে থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে, ঘটনা যাই ঘটে থাক না কেন, পুলিশের গুলিতে ছাত্র মারা যাবে, এটা তো কোনো সুস্থ মানুষ কখনো চাইতে পারেন না। আমরা চাই যে তাড়াতাড়ি পরিস্থিতি, আমরা আশা করবো তাড়াতাড়ি যেন পরিস্থিতিকে স্বাভাবিকের দিকে নিয়ে যাওয়া যায়। ওখানকার এটা সার্বভৌম রাষ্ট্র, ওখানকার সরকার, ওখানকার নাগরিক সমাজ, তারা মিলে নিশ্চয়ই সেই কাজ করবেন। আচ্ছা, একটি বৈঠক থেকে শুভেন্দু অধিকারী একটি মন্তব্য করেছে, যে মন্তব্যে তিনি বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো এই রাজ্যে। যদিও সাংসদ সুকান্ত মজুমদার তিনি বলছেন তিনি এই বক্তব্য অনুমোদন করেন না। তো কোথাও কি বিজেপির অন্তর্মহলে দ্বন্দ্ব সকলের সামনে চলে আসছে? হবে হয়তো, ওদের মধ্যেও হাজারটা দ্বন্দ্ব হাজার সময় সামনে চলে আসে, সে আসবে নাই বা কেন। বলুন, পশ্চিমবাংলার বিজেপি মানে হচ্ছে তৃণমূল কংগ্রেসের অ্যালামনি অ্যাসোসিয়েশন মূলত। সুতরাং ওখানকার যাদের আজকে বিজেপি নেতা দেখছেন, তারা আজ থেকে 2.5-3 বছর আগে হয়তো কেউ কাউকে চিনতো না, কারোর ফোন নাম্বার ছিল না। কেউ সিপিএম করতো, কেউ কংগ্রেস করতো, বেশিরভাগ তৃণমূল করতো, কেউ হয়তো নকশালপন্থী ছিল। সব কোত্থেকে উড়ে গিয়ে জুড়ে বসেছে, এখন সবাই মিলে বিজেপি করছে। কেউ কাউকে চেনে না, শোনে না, জানে না, সবাই গেছে একটা কমন ধান্দার জন্য। সুতরাং তাদের মধ্যে কোনো রাজনৈতিক বোঝাপড়া থাকবে না, তাদের মধ্যে কোনো মানে কি বলবো, ব্যক্তিগত স্তরেও বোঝাপড়া থাকবে না, তাদের মধ্যে কথায় কথায় দ্বন্দ্ব হবে, এটাই তো স্বাভাবিক। সুতরাং এটা ওদের ব্যাপার, আমার ওই নিয়ে কমেন্ট করার কিছু নেই, ওদের দ্বন্দ্ব ওরা বুঝবে। আচ্ছা, একদিকে যেমন বিজেপির কথা উঠলো, তুমি অন্যদিকে আমরা জানিয়েছি ইতিমধ্যে মানিক যে জায়গায় মানিকচকে আমরা দেখছি বিদ্যুৎ নেই, সেখানে পুলিশের গুলিতে আহত নিহত হয়েছেন এবং সেখানে পরিস্থিতি অনেকটা বেসামাল। এবং দেখা যাচ্ছে ওই পরিস্থিতি নিয়েই বিদ্যুৎ মন্ত্রী তিনি বলছেন যে লোডশেডিং এর জন্য ঘটনা ঘটেনি। এবং অন্যদিকে তৃণমূলের বিধায়ক বলছেন যে বারবার অভিযোগ জমা দেওয়ার পরে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে কি বিজেপির মতন তৃণমূল অন্তর্মহলেও কি একই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে? হতে পারে। দেখুন, বিদ্যুৎ মন্ত্রী যদি বলেন যে বিদ্যুতের সমস্যা নেই, তাহলে পশ্চিমবাংলার মানুষের মনে হবে আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেও বোধহয় হুকিং করে বিদ্যুৎ যায়। না হলে গোটা বাংলার মানুষ জানে বিদ্যুতের সমস্যা কি, বিশেষ করে গরমকালে কি সমস্যা হয়। মানে ঘন্টার পর ঘন্টা, মানে বেলার পর বেলা লোডশেডিং থাকে। কখনো এরকম হয়েছে এবেলা কারেন্ট গেছে, কালকে বিকেলবেলা কারেন্ট এসছে বহু জায়গাতে, কলকাতাতে, বিভিন্ন শহরে, মফস্বলে, শহরতলিতে, বিভিন্ন জেলায়। বিদ্যুৎ মন্ত্রীদের মনে হচ্ছে বিদ্যুতের কোনো সমস্যা নেই। এবং বিদ্যুতের সমস্যা নেইটা কেন? তৃণমূল কংগ্রেসের আমলে এত বছরে একটা নতুন বিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছে?
কি জলবিদ্যুৎ, কি তাপবিদ্যুৎ, কোনো বিদ্যুৎ প্রকল্প, 1 ইউনিট বাড়তি বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এখন কি হয়েছে, আরও বড় ডিজাস্টার হতো। কি পশ্চিমবাংলায় কলকারখানা নতুন করে তৈরি হয়নি, যেহেতু হেভি ইন্ডাস্ট্রিয়াল কনজামশন হচ্ছে না, সেহেতু পশ্চিমবাংলার কিছু বিদ্যুৎ কম খরচা হচ্ছে, সেই বিদ্যুৎ দিয়ে আর আপাততভাবে পরিস্থিতি ঠেকিয়ে রেখেছে। পশ্চিমবাংলায় যদি যা কলকারখানা আজকে থাকার কথা, যা কলকারখানা একসময় ছিল, তা যদি আজকে থাকতো, 2011-এর পর থেকে যদি একটার পর একটা কলকারখানা বন্ধ হয়ে উঠে যাওয়া না হতো, তাহলে আজকে বিদ্যুতের অবস্থা থাকতো হয়তো মাসে হয়তো 3 দিন কারেন্ট থাকতো, বাকি দিনগুলো লোডশেডিং থাকতো বাংলায়, বাস্তব যা পরিস্থিতি। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন মানিকচকের ঘটনাটা আপনাদের মনে থাকবে, এই পুলিশ মানে এই তৃণমূলের সরকার ক্ষমতায় আসার পরে এদের ইনিংস শুরু করেছিল এরা মগরাহাটে বিদ্যুতের দাবিতে। সেখানেও বিদ্যুতের দাবিতে মানুষ বিক্ষোভ করছিল, একজন স্কুল ছাত্রীকে গুলি করে মেরে তৃণমূল নিজের ইনিংস শুরু করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ইনিংস শুরু করেছিলেন। তারপরে মুকুল রায় এখন বিজেপির নেতা হয়েছে, মুকুল রায় সেই সময় তৃণমূলের নেতা ছিলেন, সেইখানে টাকার বান্ডিল নিয়ে গিয়ে পুলিশকে কিনে ওখানকার কিছু লোকের মুখ বন্ধ করে সেই ঘটনাকে চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, তাও চাপা দিতে পারেননি। সুতরাং এগুলো নতুন কিছু না। আমাদের পশ্চিমবাংলার মুশকিলটা হচ্ছে, মানিকচকে মানুষ চেয়েছিলেন কি, বিদ্যুতের দাবিতে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিলেন। এখন তার সাথে কথা বলা যায়, সেটাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে, একদিনের না হোক সেটা 2 দিনে মানুষের বিক্ষোভটা প্রশমিত হবে। মানুষও তো অনন্তকাল ধরে রাস্তা অবরোধ করে কখনো বসে থাকতে পারবে না। যে রাস্তা অবরোধ করে সেও একটা মীমাংসা করে বাড়ি ফিরতেই চায়, কেউ সারা জীবন রাস্তায় বসে থাকার জন্য রাস্তা অবরোধ করে না। কিন্তু পশ্চিমবাংলার পুলিশ ট্রিগার হ্যাপি। পশ্চিমবাংলার পুলিশের মুশকিলটা হচ্ছে, গত 13-14 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিয়েছেন, যে যেখানে কোনো মিটিং মিছিল বিক্ষোভ দেখবে সেখানে গিয়ে লাঠি চালাবে, গুলি চালাবে। সেটা শুরু হয়েছিল সিপিএমকে দিয়ে, তারপরে মার খেলো কংগ্রেস, তারপরে মার খেলো বিজেপি। এখন যেটা হয়ে গেছে, পুলিশ জেনে গেছে যেখানে মানুষ জমায়েত হবে, মিটিং মিছিল হবে, সেখানে গিয়ে আমায় গুলি চালাতে হবে, রাস্তা অবরোধ দেখলে আমাকে গুলি চালাতে হবে। আগে সেই গুলিটা সিপিএমের মিছিলে চলতো, আগে মার খেয়ে আমাদের এসএফআইয়ের মিছিলে সুদীপ্তকে আমরা হারিয়েছি, আমরা মইদুল মিদ্দাকে হারিয়েছি। আজকে যদি কোনো রাজনীতির কোনো দল ছাড়া এমনি সাধারণ মানুষ কোনো একটা স্পেসিফিক দাবিতে, কোথাও কোনো রাস্তা তৈরি হচ্ছে না অনেক দিন ধরে, কোথাও বিদ্যুতের সমস্যা, কোথাও পানীয় জলের সমস্যা, এই দাবিতেও যদি মানুষ এখন রাস্তা অবরোধ করে, পুলিশ শিখে গেছে অবরোধ দেখলেই হচ্ছে গুলি চালিয়ে দাও, এরা গুলি চালিয়ে দিচ্ছে। সুতরাং এইটা হচ্ছে পশ্চিমবাংলার যে 12-13 বছর ধরে যা ট্রেনিং হয়েছে পুলিশের, তাই অনুযায়ী পুলিশ কাজ করছে। পুলিশের তোলাবাজের বিরুদ্ধে ইতিমধ্যে আমরা জানি যে রাজ্যে পোল্ট্রি সরবরাহ বন্ধ করা হয়েছে। একদিকে আমরা জানি যে পোল্ট্রি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে, একদিকে কাঁচামালের এত দাম, তার পাশাপাশি যদি পোল্ট্রি সরবরাহ বন্ধ হয় তাহলে তারও দাম তো বৃদ্ধি পাচ্ছে, ইতিমধ্যে অনেক জায়গায় বৃদ্ধি পেয়ে গেছে। তো প্রশ্ন এটাই আসছে রাজনৈতিকভাবে, যে পুলিশের কি রাজ্য সরকার সবকিছু খালি পোল্ট্রি কেন, এই যে ধরুন 150 টাকা দামের বেগুন বিক্রি হচ্ছে বাজারে, এইরকম দাম জিনিসের, শাকসবজির এরকম মানে আকাশ ছোঁয়া, কি বলবো, মানে আকাশকে ভেদ করে চলে গেছে দাম। এগুলো কেন হয়েছে? আরও এর পেছনে আরও অসংখ্য কারণ রয়েছে। ফরিদের রাজত্ব, মজুতদারের হচ্ছে তাদের ইচ্ছে মতো জিনিস মজুত করা, হোর্ডিং করা, সব আছে। একটা বড় কারণ আপনারা নিশ্চয়ই জানেন এটা, যে তা হচ্ছে যে একজন কৃষক যিনি একদম ফসলে সবজিটা ফলিয়ে মাঠের ধারে বসে বিক্রি করছেন তার কথা আলাদা, তাকে যদি এনে কোথাও একটা গঞ্জ এলাকায় এনে সেটাকে বিক্রি করতে হয়, যদি ট্রেন ধরে তাকে ধরুন বালিগঞ্জ স্টেশনে নামলেন, কি মনে করুন অন্য কোনো স্টেশনে নেবে তিনি, কি গিয়ে দমদমের বাজারে, কি কোনো মানিকতলার বাজারে, কি এখানে উল্টোডাঙ্গার বাজারে, কসবা বাজারে বিক্রি করছেন, ওখানে একটা রাস্তায় বসার জন্য একটা ঝুড়ি নিয়ে 4টে লেবু, লঙ্কা, পালং শাক বিক্রি করার জন্য ওখানে তৃণমূলকে এবং পুলিশকে তোলা দিতে হয়। একজন প্রান্তিক মানুষ টাকাটা দেবেন কোত্থেকে? তখন সেই দামটা তখন জিনিসের দামের মধ্যে দিয়ে তাকেও তুলতে হবে। সেই জিনিস যদি কালকে আপনি বাজারে কিনতে যান, আপনাকে সেই দামটা দিতে হবে। বেসিক্যালি তৃণমূলের তোলা সেই হচ্ছে বিক্রেতাকে দিচ্ছেন না, তৃণমূলের তোলাটা আপনি দিচ্ছেন, আপনার মাইনের টাকা থেকে আপনাকে তৃণমূলকে তোলা দিতে হচ্ছে। প্রত্যেকজন মানুষ, তৃণমূলকে যে মানুষ ভোট দিয়েছেন তাকেও বলছি, জানবেন আপনি খালি তৃণমূলকে ভোট দিচ্ছেন না, আপনি কিন্তু তৃণমূলকে তোলাও দিচ্ছেন বিভিন্ন ফর্মে, কখনো সবজির দামের মধ্যে দিয়ে, কখনো বিদ্যুতের বিলের দামের মধ্যে দিয়ে। সঞ্জীব গোয়েঙ্কা মমতা ব্যানার্জিকে টাকা দেবে, আপনি সঞ্জীব গোয়েঙ্কাকে টাকা দেবেন। এরকমভাবে প্রত্যেকে তোলা তৃণমূলকে আমরা দিতে বাধ্য হচ্ছি। জিনিসপত্রের দাম, সে পোলট্রি প্রোডাক্ট হতে পারে, দুধের জিনিস হতে পারে, সেটা আনাজপাতি শাকসবজি হতে পারে। এই তোলাবাজি রাজত্ব পশ্চিমবাংলাতে দিনকে দিন, এটা এবং বলছি এটা দাঁড়িয়ে নেই। যত এরা ভোটে জিতছে তত এরা লাইসেন্স পেয়ে যাচ্ছে, এরা বুঝে যাচ্ছে যে আমরা এগুলো করেও দিব্যি জিতছি, সুতরাং আমাদের এগুলো বন্ধ করার দরকার নেই, আমরা চালিয়ে যাবো। এইগুলো করে 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 মানে জল এবার গলা ছাড়িয়ে নাকের ওপর দিয়ে বইতে শুরু করেছে এখন। কিন্তু রাজনৈতিক মহলে যে প্রশ্নটা উঠছে, যে পুলিশের তোলাবাজির কারণেই যে এই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ পোল্ট্রি অ্যাসোসিয়েশন, তাহলে কি রাজ্য সরকারের বেতনে রাজ্য পুলিশের হচ্ছে না, যে তাদের মধ্যরাতে তোলা তুলতে হচ্ছে? লোভের কি শেষ থাকে বলুন? বেতনে কার হয়?
মানে একজন মানুষের যদি চুরি করা শিখে যায় পৃথিবীতে, তাহলে আজ এই আদানির কি টাকার অভাব আছে যে এত রকমভাবে জালিয়াতি করে আরও টাকা চুরি করছে? বিজয় মালিয়ার কি টাকার অভাব ছিল যে স্টেট ব্যাংকের টাকা নিয়ে লন্ডনে পালিয়ে গেল? পার্থ চ্যাটার্জির যা মাইনের টাকা ছিল, পার্থ চ্যাটার্জির কি বাড়িতে নুনান্তে বান্ধা পড়েছিল যে এত চাকরি বিক্রি করে সেই টাকা বান্ধবীর খাটের তলায় লুকোতে হয়েছিল? এবং এটা তো একটা দেখুন, একটা সরকার একটা ব্যবস্থা যদি চুরিতে সহায়তা করে তাহলে কিছু অসাধু লোকজন তারা তো চেষ্টা করবেই সেটাকে করার। পশ্চিমবঙ্গের পুলিশ একদিকে নিজের ডিএ পাচ্ছে না, ডিএর দাবিতে যখন অন্য সরকারি কর্মচারীরা মিছিল করছে তখন এই পুলিশই গিয়ে তাদের উপর লাঠিচার্জ করছে। বলে ডিএটা যখন হবে তখন সবার আগে পুলিশ লাইন দিয়ে হাত পেতে ডিএটাকে তুলবে। আবার তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যবস্থা তৈরি করেছেন, যে পুলিশের ওপর নির্ভরশীল একটা ব্যবস্থা, আপনি দেখবেন যে পঞ্চায়েতে এত ভোট লুট হলো, গণনা কেন্দ্রে লুট হলো, অন্যদের ছাপ মারা, সিপিএম এর ছাপ মারা ব্যালট পেপার গণনা কেন্দ্রের জানলার বাইরে নর্দমার ধারে পড়ে আছে। এই কোনো কিছু দেখবেন তৃণমূলের গুন্ডার জোরে হয়নি। তৃণমূলের গুন্ডাদেরকে আমাদের যদি সামনে যদি খালি তৃণমূলের গুন্ডা থাকে, আমাদের 5 মিনিট লাগবে না ওদেরকে বুঝে নিতে। এই সব কিছু করেছে পুলিশ, সরকারি অফিসার। সুতরাং এদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা সম্পর্ক স্থাপন করে ফেলেছেন যে ভাই তুমি আমাদের দেখবে, আমি তোমাদের দেখবো, তুমি চুরি করবে আমি সাহায্য করব, আবার আমি ভোট রিগিং করে গায়ের জোরে ভোট জিতে আমার দল চুরি করবে, তুমি আবার তাদের সাহায্য করবে। এই যে একটা পারস্পরিক বোঝাপড়ার চুক্তি, যার ফলে কারোরই হচ্ছে না। এর ফলে পার্থ চ্যাটার্জিরও লোভ শেষ হচ্ছে না, আর পুলিশেরও লোভ শেষ হচ্ছে না। আচ্ছা, তৃণমূলের ছাত্র নেতার হাতে আগ্নেয় অস্ত্র এবং দেখা যাচ্ছে সেই ছবি কিন্তু ইতিমধ্যে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভেরি গুড, খুব ভালো। সেই বিষয় নিয়ে তৃণাঙ্কন ভট্টাচার্য বলেছেন যে শুনেছি খেলার বুদ্ধি। হ্যাঁ, খুব ভালো, সে তো বটেই। তো ওদের কাছে তো ওটা তো খেলাই, তো স্বাভাবিক কথা। যেটা মানে যে চালায় তার কাছে তো ওটা খেলাই, যার বুকে গুলিটা লাগে তার কাছে ওটা মৃত্যু। চার্লি চ্যাপলিনের একটা সিনেমা ছিল দ্য কিড বলে, ওখানে দেখবেন একটা দৃশ্য ছিল, বলছে যে কিছু জিনিস হচ্ছে কারোর জন্য চ্যারিটি, কারোর জন্য রেসপন্সিবিলিটি। তো এটাও সেরকম, ওটা তৃণমূলের কাছে খেলনা, যার বুকে তৃণমূলটাকে চালাবে তার কাছে ওটা মৃত্যু পরোয়ানা। আর খুব ভালো করেছে, তৃণমূলের ছাত্রনেতার হাতে তো বন্দুকই থাকবে, তৃণমূলের ছাত্রনেতার হাতে কি পেন থাকবে, তার হাতে কি বই খাতা থাকবে? এই ছেলেটিকে অবিলম্বে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি করা উচিত, কারণ একদম তৃণমূল ছাত্র পরিষদের মতো একটা সংগঠনে এরকমই নেতা মানায়, হাতে বন্দুক নেওয়া নেতা। আর যদি বাই চান্স যদি দেখা যায় যে কোনো তৃণমূল ছাত্র পরিষদ নেতার হাতে বই খাতা দেখা যাচ্ছে, পেন দেখা যাচ্ছে, পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখা যাচ্ছে, ইমিডিয়েটলি তাকে তৃণমূল ছাত্র পরিষদ থেকে রাস্টিকেট করে দেওয়া উচিত। এটা মমতা ব্যানার্জির নামের কলঙ্ক। আর যাকে বন্ধু ধরা ছাত্রনেতা, একে সবসময় ছাত্র নেতাশ্রী পুরস্কার দিয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি করা উচিত। আচ্ছা, একদিকে যেমন হাতে আগ্নেয়াস্ত্র ছবি সমাজ মাধ্যমে ভাইরাল, অন্যদিকে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে কৃষ্ণনগরে বিশ্বনাথ ঘোষ নামের একজনকে প্রকাশ্যে গুলি করা হয়েছে এবং সেই ঘটনার সঙ্গেও তৃণমূল ছাত্র পরিষদের ওই শহরের একজন নেতার নাম জড়িয়ে আছে। বারবার তৃণমূল নেতাদের নামই জড়াচ্ছে এই সমস্ত ঘটনার সঙ্গে। দেখুন, মুশকিলটা হচ্ছে এরা ভোটে জিতেছে, মানে 1.5 মাস আগে এরা ভোটে জিতেছে। এখন মানে ভোটে জিততে পারাটাকে এরা দায়িত্ব হিসেবেও নিতে পারে, আবার খারাপ কাজ করার স্যাংশন হিসেবেও নিতে পারে। এরা খারাপ কাজ করার স্যাংশন হিসেবে, খারাপ কাজ করার অধিকার হিসেবে এটাকে নিয়েছে এরা। এবার বাংলার দেখুন, তৃণমূলের এদেরকে কি নিন্দা করবো বলুন? 13 বছর ধরে তো কম নিন্দা করলাম না, কম লোককে তো খুন করলো না। ক্যামেরার সামনে আমরা দেখেছি তাপস চৌধুরী বলেছেন এসআইকে হরিমোহন ঘোষ কলেজ ইলেকশনের সময় গুলি করে খুন করে দিল তৃণমূল। তারপরও সেই এলাকাতে সেই ববি হাকিম আবার জিতেছে। সুতরাং এগুলো তো আমাদের নতুন করে আর কি বলবো বলুন? যে সুদীপ্তকে পিটিয়ে মেরে ফেললো, সুদীপ্তর লাশ পড়ে থাকলো যে মাটিতে, সেই মাটিতে তৃণমূল আবার তারপরে ভোটে জিতে আবির খেলেছে। আমরা বাংলার মানুষের কাছে আবেদন করব, যতদিন তৃণমূল জিতবে ততদিন এই ঘটনাগুলো ঘটবে। দেখুন, এদের সমালোচনা করলে এগুলো বন্ধ হবে না। কেননা একদিকে আমাদের সমালোচনা, হয়তো সংবাদ মাধ্যমের সমালোচনা, আরও কিছু নাগরিকের সমালোচনা, অপরদিকে কিছু মানুষের দেওয়া ভোটে এদের ক্ষমতায় বারবার করে ফিরে আসা। এরা ক্ষমতাটাকেই চিনেছে, এরা সমালোচনায় কান দেবে কেন? আচ্ছা, কখনো গণপ্রতিনিধির শাসক দলের নাম জড়াচ্ছে, আবার কখনো মধ্যস্থ অবস্থায় যুবকের সঙ্গে বিরোধী দলের নাম জড়াচ্ছে। আগে আমরা ইউপি বিহারকে বলা হতো যে বন্দুকের আতুর ঘর, তো সেই নাম কি এবার পশ্চিমবঙ্গে পরিবর্তিত হচ্ছে? খালি বন্দুকের নাম আমি বলবো যে দেখুন, এই খাপ পঞ্চায়েতের আতুর ঘর কি জানেন তো? যে দৃশ্যগুলো আমরা যখন, আমি 90 দশকে বড় হয়েছি, 90 দশকে যে ধরনের হিন্দি সিনেমাতে, যে ধরনের মানে কিছু মোটা দাগের হিন্দি সিনেমাতে যে ধরনের দৃশ্যগুলো দেখতাম, যে গ্রামের পঞ্চায়েতের নেতা সে হচ্ছে ইচ্ছে মতো গ্রামের যে কোনো মহিলাকে তার বাড়িতে তুলে আনতে পারে, তার গ্রামের যে যাই ফসল ফলাক, যা টাকা উপার্জন করুক, পঞ্চায়েতের মেম্বারের কাছে তার একটা অংশ দিয়ে আসতে হবে। সেই গ্রামে সেখানে পুলিশ ঢোকে না, সেখানে আদালত নেই, সেখানে সেই পুলিশ সেই আদালত। এগুলো আমরা 90 দশকের হিন্দি সিনেমায় দেখতাম, দেখে ভাবতাম যে এগুলো ওদের ওভার দ্য টপ, এগুলো ট্র্যাশ, মানে এগুলো তো সিনেমায় দেখানোর জন্য দেখাচ্ছে, কিন্তু এগুলো আসলে বাস্তবে হতে পারে না। তারপর যখন আরেকটু বড় হলাম তখন জানলাম যে সত্যি উত্তরপ্রদেশের, বিহারের কিছু জায়গাতে হয়তো
এইরকম ঘটনা কিছু ক্ষেত্রে ঘটে। খাপ পঞ্চায়েত, তখন আমরা রূপ কনভারের ঘটনা শুনতাম, তখন আমরা শুনতাম যে কোনো ছেলে মেয়ে প্রেম করেছে তাদেরকে খাপ পঞ্চায়েত বিচার করে জাতের নামে মেরে গাছের ডালে টাঙিয়ে দিয়েছে। খাপ পঞ্চায়েত ছিল এগুলো। আর অপরদিকে আমরা জানতাম যে আমাদের রাজ্যে পশ্চিমবাংলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত, যা কিনা একটা গোটা পৃথিবীর কাছে একটা মডেল ছিল। এবং পৃথিবী শব্দটাকে আমি সচেতনভাবে ব্যবহার করছি। রাজীব গান্ধী আমাদের বিরোধী, তিনি দেশের প্রধানমন্ত্রী, জ্যোতিবাবু এখানকার মুখ্যমন্ত্রী, আদায় কাজকলায় সম্পর্ক বামফ্রন্ট সরকার রাজ্যের এবং কেন্দ্রের কংগ্রেস সরকারের মধ্যে। সেই সময় রাজীব গান্ধী পশ্চিমবাংলায় এসে পঞ্চায়েত দেখে বলেছিলেন যে আমি গোটা দেশে চেষ্টা করব এই পঞ্চায়েতের ব্যবস্থা চালু করার। এমন এই মডেল ছিল পশ্চিমবাংলার পঞ্চায়েত। জুগো স্যাভেজ ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ছিলেন। আমার যদি খুব ভুল না হয় 2004-এর মার্চ 2005-এর মার্চ মাস, খুব সম্ভবত 4 মার্চ, না বোধহয় 5ই মার্চ, হ্যাঁ 5ই মার্চ রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ওনাকে গণসম্বর্ধনা দেওয়া হলো। আমরা সব গেলাম এখান থেকে। 6ই মার্চ তার পরের দিন রাজারহাটের ওখানে একটা গ্রামে গেলেন জুগো স্যাভেজ, ভেনেজুয়েলার রাষ্ট্রপতি, পশ্চিমবাংলার পঞ্চায়েত দেখবেন বলে। পশ্চিমবাংলার পঞ্চায়েত কীভাবে কাজ করছে, কীভাবে সেখানে মহিলাদের জন্য স্বাস্থ্যের কাজ করা হচ্ছে, প্রসূতি মায়েদের মৃত্যু পশ্চিমবাংলায় কেন হয় না, কীরকমভাবে হচ্ছে প্রেগনেন্ট মহিলাদের জন্য হেলথ কেয়ার থেকে শুরু করে বাচ্চাদের জন্য অঙ্গনবাড়ি স্কুল থেকে শুরু করে এই ধরনের কাজকর্ম, কৃষি সহায়তার কেন্দ্র থেকে শুরু করে গ্রামের স্বাস্থ্যকেন্দ্র, পঞ্চায়েত পরিচালিত স্বাস্থ্যকেন্দ্র কীভাবে চলছে। জুগো স্যাভেজ ভেনেজুয়েলার রাষ্ট্রপতি 2005 সালের 6ই মার্চ এসে দেখে গেছিলেন পশ্চিমবাংলায়। বলেছিলেন ভেনেজুয়েলার মতো একটা দেশে, বলেছিলেন ফিরে গিয়ে আমি এটা শুরু করব। আর সেই পশ্চিমবাংলায় ইউপি বিহার যে মানে কি বলবো কালিমাখা ইতিহাসকে পেছনে ফেলেছে, যেটাকে ইতিহাস করতে পেরেছে, যে কালিমাখা দিনগুলোকে, পশ্চিমবাংলায় সেই দিনের কালি নতুন করে আমাদের গায়ে এসে লাগছে। এই পশ্চিমবাংলা যে খাপ পঞ্চায়েতের রাজ্য হচ্ছে, কোথাও জেসিবি, কোথাও শাহজাহান, এরা কোয়াসি কোর্ট চালাচ্ছে। ওখানে পুলিশ যায় না, আদালত যায় না, ওখানে ওরাই হচ্ছে আইন, ওরাই হচ্ছে প্রশাসন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নামে একটা মুখ্যমন্ত্রীর পুতুল মুখ্যমন্ত্রী নবান্নে বসে আছেন। বাংলার আসল মুখ্যমন্ত্রী, সন্দেশখালীর মুখ্যমন্ত্রীর নাম শাহজাহান, চোপড়ার মুখ্যমন্ত্রীর নাম জেসিবি, ওইদিকে আরিয়াদহের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে এই কি সিং, এই যে যাকে ধরেছে জয়ন্ত সিং। এরাই হচ্ছে পশ্চিমবঙ্গের আসল মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় একটা মুখ্যমন্ত্রীর পুতুল একটা। ওই দেখবেন ওই পুজোর সময় পুজো হয়, ওই পেছনে একটা এমনি মূর্তি তার কারণে থাকে, সামনে ঘট আর কলা গাছে পুজো হয় দেখার জন্য মূর্তিটা, কিন্তু পুজোটা আসল দেওয়া হয় ঘটে। সেরকম ওই মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মূর্তিটা, ঘট হচ্ছে এরাই, ঘটেই পুজো হচ্ছে পশ্চিমবাংলার। এটা বাস্তবতা। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলে যে করুণা হয়। একসময় উনি বলতেন গর্ব করে, আমি গুন্ডা কন্ট্রোল করি, এখন দেখা যাচ্ছে গুন্ডারা ওনাকে কন্ট্রোল করেন। আচ্ছা, একদিকে যেমন তৃণমূল বিজেপির নাম চলাচ্ছে, তেমনি একটি ঘটনাতে সিপিএম এর নামও যোগ হয়েছে বলে এমনটাই মনে করা হচ্ছে, যে মাছের ভুড়ি থেকে যেখানে উদ্ধার করা হচ্ছে সাদ্দামকে, তার পাশাপাশি গ্রেফতার করা হচ্ছে সিপিএম নেতা মান্নান খান। যদি তিনি অভিযুক্ত প্রমাণিত হয়, তাহলে আপনারা কি ব্যবস্থা নেবেন? কি ব্যবস্থা নেব? ব্যবস্থা নেওয়ার জন্য একটা লোককে তো আমাদের দলের কেউ হতে হবে। মান্নান খান বলে কোনো সিপিএমের নেতা আপনি কোনোদিন গতকালে তুই শুনেছিলেন? কারোর নাম শুনেছিলেন এই পৃথিবীতে মান্নান খান বলে কোনো সিপিএমের নেতা আছে? এটা তৃণমূলের সমস্যা কি জানেন? তৃণমূলের সর্বাঙ্গে কালি লেগে আছে। এবং ওরা চেষ্টা করছে আশেপাশে যাকে পাবে জড়িয়ে ধরতে, যে তার গায়ে একটু কালি লাগে, এই করে নিজেদের ওরা দেখাবে, দেখো আমরা একা নই, সবাই এক আমরা। মান্নান খান বলে কোনো লোক জীবনে কোনোদিন সিপিএম করেননি। এই মান্নান খান গত পঞ্চায়েত ভোটেও তৃণমূল করেছে, ওখানে তৃণমূলের হয়ে ভোটে কাজ করেছে গত পঞ্চায়েত ভোটেও। হ্যাঁ, তার সাথে সিপিএমের সম্পর্কটা কি এটা ঘটনা। মান্নান খানের বাবা হচ্ছেন ওই এলাকার সক্রিয় সিপিআইএম কর্মী, একটা সময় খুবই সক্রিয় ছিলেন, এখন বয়স হয়েছে। তা যদি আপনি বলেন, তার জন্য যদি মান্নান খান আজকে সিপিএমের নেতা হয়ে যায়, ওর বাবা সিপিএম করতে বলে, ও নিজে তৃণমূল করা সত্ত্বেও, তাহলে আপনারা জেনে রাখুন ওখানকার যে তৃণমূলের আজকে এমএলএ, তার বাবা ওখানে সিপিএম করতেন, তাহলে তৃণমূলের এমএলএও সিপিএম নেতা। তাহলে সুতরাং এইগুলোর কোনো লজিক আছে, এগুলোর কোনো মানে আছে? এবং একটা 5 বছরের বাচ্চাও আমাদের রাজ্যে জানে, প্রশ্নটা এখানে সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি কে কি করলো না। কোনো একটা জায়গায় যদি কোনো লোক বেআইনি কাজ করে, তাহলে একমাত্র একটা দল করলে পুলিশ তাকে বেআইনি কাজে সাহায্য করে, এবং সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস। এটা 5 বছরের বাচ্চাও এটা জানে। সিপিএম করে বেআইনি কাজ করা যায় না, কংগ্রেস করে, বিজেপি করে পশ্চিমবাংলায় বেআইনি কাজ করা যায় না, একমাত্র তৃণমূল করলে বেআইনি কাজ করা যায় পশ্চিমবাংলায়। একটা 5 বছরের বাচ্চা কথা জানে। এখন এই সমস্ত বলে এইসব গল্প শুনিয়ে লাভ আছে? ওদের এমএলএ এটা বলে দিল আর উনিশে হয়ে গেল সিপিএম নেতা। কোথাও কি এটা জলটা ঘোরানোর জন্যই কথা বলা? আমি বললাম তো, ওদের সর্বাঙ্গে কালি লেগে আছে। ওরা এখন আশপাশে যাকে পাবে জড়িয়ে ধরবে, যাতে তার জামাতে ওটা কালি লাগে, তারপর এরা বলবে যে দেখো আমরা সবাই এক।